প্রণমামি মুহুর্মুহুঃ প্রণমামি মুহুর্মুহুঃ প্রণমামি মুহুর্মুহুঃ প্রণমামি মুহুর্মুহুঃ। আজ মায়ের জন্মতিথি। প্রবোধবাবু কয়েকদিন হলো আসিয়াছেন। গতকাল তিনি মায়ের জন্মতিথি উপলক্ষে ঠাকুরকে ভোগ দিবার জন্য আমাদের 5টি টাকা দিয়েছেন। মা আমাকে বলিলেন, তোমরা তো আর বিশেষ কিছু করছো না, আমি একখানা নতুন কাপড় পরবো, ঠাকুরকে একটু মিষ্টান্নাদি করে ভোগ দেওয়া হবে, আমি প্রসাদ পাবো, এই আর কি। পূজার পর মা তাহার ঘরে চৌকির উপর দক্ষিণ পাশে দুয়ারের নিকট পা ঝুলাইয়া বসিয়াছেন, একখানি নতুন কাপড় পরিয়াছেন। প্রবোধবাবু গিয়া মায়ের পায়ে ফুল দিলেন। আমি দুয়ারের পাশে বারান্দায় দাঁড়িয়ে আছি। মা আমাকে বলিলেন, কই তুমি দেবে না? নাও, এই ফুল নাও। আমি ফুল লইয়া পায়ে দিলাম। মধ্যাহ্নে খুব প্রসাদ পাওয়া গেল। প্রবোধবাবুর অফিস, তাই তিনি কলকাতা রওনা হইলেন। আমার আমসায় হওয়াতে যাওয়া হইল না। কথা প্রসঙ্গে মা বলিলেন, ভগবানকে কে বাঁধতে পেরেছে বলো না? তিনি নিজে ধরা দিয়েছিলেন বলে তো যশোদা তাকে বাঁধতে পেরেছিল, গোপগোপীরা তাকে পেয়েছিল। বাসনা থাকতে জীবের যাতায়াত ফুরায় না, বাসনাতেই দেহ হতে দেহান্তর হয়। একটু সন্দেশ খাবার বাসনা থাকলেও পুনর্জন্ম হয়, তাই তো মঠে এত জিনিস আসে। বাসনাটি সূক্ষ্ম বীজ, যেমন বিন্দু পরিমাণ বড় বীজ হতে কালে প্রকাণ্ড বৃক্ষ হয়, তেমনি বাসনা থাকলে পুনর্জন্ম হবে। যেন এক খোল থেকে নিয়ে আর এক খোলে ঢুকিয়ে দিবে। একেবারে বাসনা শূন্য হয় দু একটি, তবে বাসনায় দেহান্তর হলেও পূর্বজন্মের স্বীকৃতি থাকলে চৈতন্য একেবারে হারায় না। বৃন্দাবনে গোবিন্দের এক কামদার ঠাকুরের ভোগ নিয়ে তার উপপত্নীকে খাওয়াতো। এই পাপে দেহান্তে তার প্রেতজনী হয়, কিন্তু সে ঠাকুরের সেবা করেছিল। এই স্বীকৃতির ফলে একদিন সে সশরীরে সকলকে দেখা যায়। স্বীকৃতিটুকু ছিল বলে দেখা দিতে পারলো এবং সবাইকে তার অধোগতির কারণ বললে। তাদের বললে, তোমরা আমার উদ্ধারের জন্য ঘরে ফুলের মতন নদীর উত্থাল, পাখির মতন হৃদয় ভরে সাজিয়ে রাখি উজাড় করে মন বাসনা নয়ন জুড়ে, সাজিয়ে রাখি সেনের সুধায় অনন্তময় অন্তপুরে। মাকে আমি আগলে রাখি দুঃখ সুখের জীবন মাঝে, মাকে আমি বক্ষে রাখি শান্তি প্রেমের দিবস সাজে, সাজিয়ে রাখি বিবল প্রেমে, সাজিয়ে রাঙা স্বর্গলোকের ভালোবাসায়, সাজিয়ে রাখি সদ্যজাত ফুলকুড়িটার বাঁচার আশায়। মাকে আমি উথাল পাতাল স্বপ্নে রাখি অলির মতন, মা আছে তাই ছন্দে থাকি জোড়াই মনে দগ্ধ ক্ষত। নমস্কার। শারদা দেবী রামকৃষ্ণ জগৎগুরু পাদপদ্মে স্মিতা প্রণমান প্রণমান। আজকে আমরা এখানে সমবেত হয়েছি আমাদের মা, সকলের মা, মায়ের জন্মতিথিতে। আসলে আমরা মায়ের জন্মতিথিতে হয়েছি, মায়ের পরিচয়টা কতটুকু জানি আমি সংক্ষেপে সেটা আপনাদের সামনে পাঠ করতে যাচ্ছি। 1260 সালে 8ই পৌষ বৃহস্পতিবার, কৃষ্ণা সপ্তমী তিথি, রাত্রি 2 ইংরেজি 1853 খ্রিস্টাব্দে 22 ডিসেম্বর বাঁকুড়া জেলার জয়রামবাটি গ্রামে জননী শারদেশ্বরী জন্মগ্রহণ করে। জয়রামবাটি গ্রামে শ্রী রামচন্দ্র মুখোপাধ্যায় অতি নিষ্ঠাবান ধার্মিক ব্রাহ্মণ ছিলেন। মা তার তনয় রূপে ধরণীকে কৃতার্থ করতে অবতীর্ণা হয়েছিলেন। 1266 সালে শ্রী শ্রী মার বয়স যখন মাত্র 6 বছর, তখন যুগাবতার শ্রী রামকৃষ্ণের সহিত তাহার শুভ পরিণয় হয়। ইহা প্রায় 7 বছর ধরে তিনি শ্বশুরালয় কামারপুকুরে প্রথম আসেন। এই যে বিবাহ, ইহা একটি আচার্য পরিণয়। শোনা যায় বিবাহের পূর্বে রমণীগণের রূপে শ্রীমা শারদাকে নির্বাচিত করলেন। মা এই রামকৃষ্ণ সঙ্গের সঙ্গ জননী। দেখুন, আমরা সমাজে জননী
যে ভূমিকা, আমরা মায়েরা কত কাজ করি পরিবারটাকে একত্রিত রাখার জন্য, পরিবারের সকলের সুখ স্বাচ্ছন্দ্য বজায় রাখার জন্য মায়েরা কাজ করেন। আর মা সঙ্গ জননী রূপে মা সঙ্গ জননী রূপে এই সঙ্গকে কিভাবে রক্ষা করেছেন, কিভাবে বুদ্ধিমত্তা দিয়ে, পরিশ্রম দিয়ে, ভালোবাসা দিয়ে এই সঙ্গের পুষ্টি সাধন করেছেন, সে বিষয়ে আমি দুটি উদাহরণ বলতে চাই। কথা বলবেন না প্লিজ, শুনুন। এটা মায়ের কথা হচ্ছে, মায়ের কথা শুনুন, জবাব দেন করুন, কথা বলবেন না কেউ দয়া করে। আপনারা জানেন কলকাতায় যখন প্লেগ হলো সবেমাত্র তখন বেলুর মঠের জমিটা কেনা হয়েছে। সেই বেলুর মঠের জমি কেনা হয়েছে ঠাকুরের নামে এবং এই জমি উৎসর্গ করা হয়েছিল শ্রীমা শারদার নামে। যখন অর্থের অভাব, প্লেগের সাহায্যের জন্য টাকার প্রয়োজন, স্বামী বিবেকানন্দ এসে বললেন, স্থির করলেন তাহলে সেবা কাজ চলবে না, সেবা কাজের জন্য প্রয়োজনে মঠ বিক্রি করে দেব, মঠ বিক্রি করে দেব। তো আমি সংক্ষিপ্তভাবে শেষ করছি, কথা বলছি। স্বামী বিবেকানন্দ চিন্তা করলেন যে বেলুর মঠের যে সদ্য কেনা জমি বিক্রি করে দেবেন প্লেগের কাজের জন্য। সেই কথা যখন মা শুনতে পেলেন তখন স্বামী বিবেকানন্দের কথার উপরে কোনো গুরু ভাইরা কোনো কিছু বলার সাহস ছিল না। সবাই এসে মাকে ধরলো, মা কি করা যায়? নরেন্দ্র বলছে যে মঠের জমি বিক্রি করে দেবে। তখন নরেনকে দেখে মা বললেন, বাবা তুমি যে জমিটা বিক্রি করবে, এই জমি তো ঠাকুরের নামে কিনেছো, এটা আমার নামে সমর্পণ করেছো। আর একটা প্লেগের কাজেই কি এই সঙ্গ শেষ হয়ে যাবে? তুমি টাকার জন্য ভেবো না, টাকার ব্যবস্থা হবে। তুমি মঠ বিক্রি করার সংকল্প ত্যাগ করো, প্লেগের কাজ হবে, আরো অনেক সেবা কাজ হবে, অনেক বড় বড় কাজ হবে। কাজে তুমি এই চিন্তা থেকে বিরত হও। মায়ের সেই পরামর্শে স্বামীজি সেই বেলুর মঠে জমি বিক্রয় করার বাসনা ত্যাগ করলেন। ইভেন পরবর্তী সময় দেখা গেল যে অনেকেই সেই প্লেগের জন্য সাহায্য দিলেন। প্লেগের কাজের জন্য রামকৃষ্ণ মঠ মিশন ঝাঁপিয়ে পড়েছিলেন এবং প্লেগ কলকাতা থেকে দাঁড়ানোর জন্য যথেষ্ট সহযোগিতা করেছিলেন। দ্বিতীয়ত, যখন স্বামীজি চলে গেলেন 1916 খ্রিস্টাব্দে, স্বদেশী আন্দোলন খুব দানা বেঁধেছে। আর স্বদেশী আন্দোলন যারা করত এদের মধ্যে বেশ কয়েকজন রামকৃষ্ণ মঠ মিশনে সন্ন্যাসী হিসাবে জয়েন করেছে। ওরা স্বদেশী আন্দোলন ত্যাগ করে রামকৃষ্ণ মঠ মিশনের সাধু হয়েছে। সেই কথাটা শুনুন। 1916 খ্রিস্টাব্দে তখন সাধারণ সম্পাদক হচ্ছেন স্বামী শারদানন্দ, যিনি মায়ের ভাড়ি। তখন ঢাকা দরবারে যে বড় লাট ঘোষণা দিলেন যে রামকৃষ্ণ মঠ মিশনের যে সাধুরা, এরা সন্ন্যাসী হলেও এরা স্বদেশী আন্দোলনের সাথে জড়িত। কাজেই এই রামকৃষ্ণ মঠ মিশনকে নিষিদ্ধ করতে হবে এবং রামকৃষ্ণ মঠ মিশন ব্যান করে দিতে হবে। সেটা এই ভাষণ দিলেন ঢাকা দরবারে, যে এই তখন কলকাতা ঢাকার সমস্ত লর্ড ছিলেন, যিনি লর্ড। সেই ঘোষণার পরে স্বামী শারদানন্দ খুব বিপাকে পড়লেন, কি করবেন।
যে সাধুরা জয়েন করেছে অনেকেই পরামর্শ দিলেন যারা স্বদেশী আন্দোলনের সাথে জড়িত ছিল সেই সাধুদেরকে মঠ থেকে বের করে দাও, তাহলে মঠ রক্ষা পাবে। সেরকম ভাবে কি কর্তব্য মনুর হয়ে কি করবেন বুঝতে পারছেন না। তখন শারদানন্দজি মায়ের কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বললেন, মা এখন কি করব। মা তখন বললেন, দেখো যারা সর্বস্ব ত্যাগ করে ঠাকুরের নামে আসছে তারা স্বদেশী আন্দোলন করবে কেন? তাদেরকে যদি বের করে দাও তাহলে মঠ চলবে কেন? তুমি বরং লাট সাহেবকে বুঝিয়ে বলো তোমাদের কর্মকাণ্ড, রামকৃষ্ণ মঠ মিশনের যে কর্মকাণ্ড সেগুলো লাট সাহেবকে বুঝিয়ে বলো, দেখবে উনি তো মানুষ, উনি বুঝবেন, উনি বিচলিত হবেন না বা রুষ্ট হবেন না। তখনকার সময় রামকৃষ্ণ মিশনের এত পরিচিতি, এত পরিধি ছিল না। বড় লাট সাহেবের সাথে সাক্ষাৎ করতে যাওয়া খুবই টাফ ব্যাপার, তার সাথে কি করে যোগাযোগ করবে। অবশেষে অনেক খোঁজাখুঁজি করে স্বামীজির বাল্যবন্ধু অ্যাটর্নি জেনারেল ছিলেন দাশরথী সান্যাল, ওনার মাধ্যমে সেই লাট সাহেবের সাথে যোগাযোগ করা হলো। শারদানন্দজি এবং দাশরথী সান্যাল লাট সাহেবের সাথে দেখা করে রামকৃষ্ণ মঠ মিশনের পরিধি সম্বন্ধে বললেন যে রামকৃষ্ণ মঠ মিশনের যে সেবামূলক কাজ, রামকৃষ্ণ মঠ মিশনের যে আদর্শ, রামকৃষ্ণ মঠ মিশনের যে লোকসেবা, সমস্ত বৃত্তান্ত উনি খুলে বললেন যে এটা যে স্বদেশী আন্দোলনের সাথে জড়িত নয়, কোনো রাজনীতির সাথে জড়িত নয়, সেটা সেই লাট সাহেবকে বুঝিয়ে বললেন। তখন লাট সাহেব তার ভুল বুঝতে পারলো যে না, এই বক্তব্যটা দেওয়া ঠিক হয়নি। তখন সেই ঢাকা দরবারেই আবার তিনি পুনরায় ডিক্লেয়ার করলেন যে আমি যে আগে বক্তব্য দিয়েছিলাম যে রামকৃষ্ণ মঠ মিশনকে নিষিদ্ধ করার জন্য আমরা ঘোষণা দিয়েছিলাম, সেটা আমার ভুল হয়েছে, আমি আমার ভুল বুঝতে পেরেছি। রামকৃষ্ণ মঠ মিশনের ভাবধারা যেভাবে কার্যধারা চলছে সেভাবেই চলবে। ওরা রামকৃষ্ণ মঠ মিশন কখনোই স্বদেশী আন্দোলনের সাথে জড়িত নয়। দেখেন, এই ঘটনার পরে নতুবা তো রামকৃষ্ণ মঠ ভেঙে যেত। মায়ের বুদ্ধিমত্তায়, মায়ের পরামর্শ মা রক্ষা করলেন। এরকম অনেক ঘটনায় আছে। আজও তো অনেক রাজনৈতিক বিভিন্ন রকম প্রবলেম ক্রিয়েট হতে পারে। রামকৃষ্ণ মিশন একদম আধ্যাত্মিক সেবামূলক প্রতিষ্ঠান, এখানে কোনো রাজনীতির সাথে জড়িত না, কোনো দেশের রাজনীতির সাথে জড়িত না। যে দেশের যে গভর্নমেন্ট থাকে আমরা সেই গভর্নমেন্টকেই সমর্থন করে রামকৃষ্ণ মিশন। কোনো রাজনীতির সাথে রামকৃষ্ণ মঠ মিশনের সাধুরা জড়িত না। আপনারা অনেকে মনে করতে পারেন রিসেন্টলি অনেক আলাপ আলোচনা হচ্ছে, অনেকে অনেক কথাবার্তা বলছেন, রামকৃষ্ণ মঠ মিশন থেকে কোনো প্রতিবাদ বা কোনো কিছু বলা হয়নি। আসলে এটা হলো যে রামকৃষ্ণ মঠ মিশনের সাধুরা কোনো রাজনৈতিক বক্তব্য, কোনো রাজনৈতিক অনুষ্ঠানে, কোনো ইয়েতে যেতে পারে না। যদি দেশের গভর্নমেন্ট ডাকে সেখানে যেতে পারে, কিন্তু কোনো রাজনৈতিক মঞ্চ বা রাজনৈতিক বক্তব্য এটা দিতে পারে না। যেমন দেখেন, আমরা স্বাভাবিকভাবে এখানে সন্ন্যাসী যারা আছে, আমাদের পারিবারিক কোনো অনুষ্ঠানে, শ্রাদ্ধ, বিয়ে, অন্নপ্রাশন, অমুক তমুক ইত্যাদি ইত্যাদিতে তারা কিন্তু নিমন্ত্রণ করলে এটা অ্যাটেন্ড করতে পারে না। তারা সংসার ত্যাগী। আমরা পূজা আর্চার সময় ইনভাইট করলে তারা যাবে, কিন্তু অন্যভাবে যায় না। এটা এই শুরু থেকেই এই মঠ মিশনের যে নিয়ম নীতিগুলো চলে আসছে। এরকম অনেক ঘটনা আছে। মা এই সঙ্ঘের জননী, মা এই সঙ্ঘকে রক্ষা করছেন, আগেও করেছেন, এখনো করছেন, এখনো আমাদেরকে রক্ষা করছেন। আমরা অনেক সময় যে বুঝতে পারি না, মনে করি যে যা কিছু করছি সবই তো আমরাই করছি। হ্যাঁ, আমার থেকে আটা আমরা বাদ দিতে পারি না। আমার বলার থেকে যদি আটা বাদ দিয়ে যায়, সরাইয়া বাদ দিলে কি হয়ে যায়? মার। হ্যাঁ, আমরা যদি এই আস্থাটুকু রাখতে পারি, আমরা যাই কিছু খাচ্ছি যাচ্ছি, যাই কিছু বাড়ি গাড়ি যা কিছু আছে, কিছুই আমার না, সবই তো মার। এই ভাবটা যদি আমাদের থাকে, তাহলে আজকে যে মায়ের জন্মতিথিতে আমরা আসছি, আমরা যে মাকে যে অর্ঘ্য নিবেদন করছি, আমরা মাকে যে প্রণাম নিবেদন করছি, সেটার সার্থকতা আসবে বলে আমার ধারণা। আমি মায়ের কাছে প্রার্থনা করব, মা তার সকল সন্তানকে, মা যেমন বলেছে যারা এখানে এসেছে, যারা এখন আমার এখানে আসেনি, সবাইকে জানিয়ে দিও মা আমি সকলের মা, আমি সঙ্গ জননী, সকলের মা, আমি সতেরো মা, অসতেরো মা। যেমন শারদানন্দজির মা
তেমনি ডাকাত আমজাদেরও মা। কাজে আমি আর বক্তব্য দীর্ঘায়িত করছি না, আমি মায়ের কাছে প্রার্থনা করব। মাকে প্রণাম জানিয়ে আমি সকলের কল্যাণ হোক এই প্রার্থনা করছি। সর্বে ভবন্ত সুখিনো, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কচ্ছিৎ দুঃখ ভাগ্য ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।